বাংলা টেলিভিশনে প্রথমবার গোপাল মুখার্জিকে নিয়ে, গোপাল পাঠাকে নিয়ে কথা বলার সশব্দে আলোচনা করার সময় চলে এসেছে। বাংলার এই মুহূর্তে কি প্রয়োজন একজন গোপাল পাঠা? বাংলাদেশের এই মুহূর্তে একজন গোপাল পাঠা প্রয়োজন। আজ তার জবাব বাংলার মানুষ চায়। ময়ূক এই মুহূর্তে জবাব চায়। একজন গোপাল পাঠা এই মুহূর্তে প্রয়োজন। কে ছিল গোপাল পাঠা? ভালো করে চিনে নিন, ভালো করে চিনে নিন। আগামী দিনে আপনার সন্তানদের বলবেন গোপাল পাঠা বলে একজন ছিল। মুসলিম লীগের ত্রাস হয় গোপাল মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় পরিবারে জন্ম, কিন্তু নাম হয়ে যায় গোপাল পাঠা। কেন? বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে ছিলেন এই গোপাল মুখোপাধ্যায়। ত্রাস হয়ে গেছে। হিন্দু বাঁচাতে পাঁঠা কাটার চপার হাতে রুখে দাঁড়ান। যখন ধর্মতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে হিন্দু কোপানো হচ্ছে, একজন লোক যার কলেজ স্ট্রিটে একটি মাংসের দোকান ছিল, পাঁঠা কাটার যে চপার, সেই চপার নিয়ে সে রাস্তায় বেরিয়ে আসে এবং একা যতজন হিন্দুকে বাঁচানো যায় ততজন হিন্দুকে তারা বাঁচানোর জন্য শেষ রক্তবিন্দু অব্দি লড়াইয়ের প্রতিজ্ঞা করে। এক হাতে এই গোটা বাংলা সমাজকে বাঁচানো, একা হাতে হিন্দুদের বাঁচাতে বেনজির প্রতিরোধ তৈরি করেন। মুঙ্গের, পাটনা, ভাগলপুর থেকে কলকাতায় একের পর এক মানুষ আসতে শুরু করেন। কেন? কারণ গোপাল মুখোপাধ্যায় যারা রিক্সা চালাতেন সেই সময়, যারা বাস চালাতেন, যারা মুটে মজদুরি করতেন, শ্রমিক শ্রেণীর মানুষজন ছিলেন কলকাতা শহরে, তাদের বলেন যে তোমরা চুপ করে বসে থাকবে, তোমাদের সারা বাংলার সারা দেশের মানুষকে জড়ো করো, হিন্দুরা তো মরেই যাবে। মুসলিম লীগের তাণ্ডব দেখে অস্ত্র তোলেন মুঙ্গের, ভাগলপুর থেকে বিভিন্ন জায়গার মানুষজন। এবং তাদের বিরুদ্ধে কারা কারা এই কসাইয়ের কাজটা করেছিল দেখুন। দেখুন, বামপন্থীরা আপনাদের এই ইতিহাস দেখাতে চায় না, আপনার সন্তানকে ইতিহাস বলতে চায় না। কলকাতায় শকুনের নজর আজকে নয়, 47 সাল থেকে ছিল, 46 সাল থেকে ছিল। এই চিনে নিন, মোহাম্মদ আলী জিন্না, কলকাতার কসাই। আজ নাম দিচ্ছি নতুন করে, মোহাম্মদ আলী জিন্না। এই যে সুরাবর্দী কলকাতার কসাই কুপিয়েছে আমার আপনার বাপ ঠাকুরটাকে ধর্মতলায়, কলকাতা শহরের অলিতে গলিতে। জেনারেল নিয়াজি, বাঙালির জন্য বুচার অফ বেঙ্গল বলা হয় একে, কলকাতার কসাই বলা হয়, বুচার অফ বেঙ্গল বলা হয়। টিক্কা খান, কলকাতার কসাই। এই মুখগুলোকে চিনে নিন, এই মুখগুলোকে চিনে নিন এবং ভালো করে বুঝুন। এটা আবার করার প্ল্যান হচ্ছে। কলকাতাকে না পাওয়াটা এই যারা টেরর গ্রুপস, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট টেরর গ্রুপস, তারা নিজেদের ব্যর্থতা মনে করে। বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। বিনায়ক বাবু, প্রত্যেকের কাছ থেকে প্রতিক্রিয়া নেব। আপনার প্রতিক্রিয়া, যে কথাগুলো বললাম ভুল বললাম? না, গোপাল পাঠা বলাটাই এবার বন্ধ করা উচিত। গোপাল মুখোপাধ্যায় বলা উচিত, কারণ সেই সময় উনি একা নন, ওনার নেতৃত্বে আরো অনেকে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধ ছাড়া এটা সত্যিই কথা যে ওই সুরাবর্দী এবং জিন্নার পৈশাচিক আক্রমণের মুখে একটি বাঙালি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও বোধহয় কলকাতায় বেঁচে থাকতে পারতো না। কিন্তু গোপাল মুখোপাধ্যায়কে কোনো সম্মান জানাতে দেয়নি তারা। আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করব, ওই মুমেদ, ওই কি যেন গালে দাড়ি মুখে পান লড়কে লেঙ্গে পাকিস্তানের সঙ্গে কারা বলেছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। বা দেশ স্বাধীন হওয়ার পর তারা ইয়ে আজাদি ঝুটা হয় বলতে বলতে খুব দরিদ্র মানুষের রক্ষাকর্তা বনে যায়। কিন্তু তাদের একটু ইতিহাস দেখলেই দেখা যাবে অশোক মিত্র থেকে জ্যোতি বসু সবাই নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন এবং এখানে এসে তারা নিজেদের ওই বিপ্লবী মন্ত্র ফ্রি করতে শুরু করেছেন। যে গণেশ ঘোষ, যিনি একজন প্রণম্য বিপ্লবী, কিন্তু তিনি কিন্তু চট্টগ্রামে থাকতে পারেননি। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যদি প্রীতিলতা ওয়াদ্দেদার বা সূর্য সেন বেঁচে থাকতেন, খুব সম্ভবত তারাও চট্টগ্রামে থাকতে পারতেন না, তাদেরও উদ্বাস্তু হয়ে কলকাতায় আসতে হতো। এই জ্ঞানটা আমাদের কাউকে জানতে দেয়নি যারা, তাদের থেকেও সতর্ক হওয়ার কারণ আছে। যারা সত্যি কথা বললে পরেই সেটাকে এই তো এটা জাতীয়তাবাদী কথা, এই তো এটা সাম্প্রদায়িক কথা বলে মিথ্যার একটা ব্যাসাতি চালিয়ে গেছে, এবং যাদের এই কলকাতার প্রান্তে সর্বশান্ত হয়ে আসা উদ্বাস্তু মানুষ শিয়ালদা স্টেশনে হাজারে হাজারে কাতারে কাতারে পশুর মতো জীবনযাপন করতে বাধ্য হওয়া উদ্বাস্তু মানুষ, সেই উদ্বাস্তু মানুষের জীবন যন্ত্রণার জন্য পরোক্ষে এরাও দায়ী। কারণ এরা সুরাবর্দী বা জিন্নার বিরুদ্ধে একটি কথা বলেনি। কিন্তু যখন দরকার হয়েছে তখন চুপিসারে 20শে জুন পশ্চিমবঙ্গ হওয়ার সপক্ষে, বাংলা ভাগের সপক্ষে জ্যোতি বসু নিজের সইটি দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে দায়িত্বটা পুরো ওটা শ্যামাপ্রসাদের প্রজেক্ট, আমরা কিছু জানি না, কিন্তু আমরা সুবিধাটা নিতে পেরেছি। দেশভাগের পর এই কলকাতা ছিল বলে অগণিত উদ্বাস্তু এসে এখানে আশ্রয় পেয়েছিলেন। সেই উদ্বাস্তুদের মধ্যে থেকেই সব তাবর বামপন্থী নেতারা উঠে এসেছেন। প্রশান্ত সুরের শোনা যায়
তার পরিবারের লোককে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। এই এইগুলো কিন্তু ইতিহাস চিরকাল চেপে রাখা যায় না। আজকেও যখন বাংলাদেশে নিরন্তর অত্যাচার হচ্ছে এবং আমরা ভারত সরকারের কাছে প্রত্যাশা জানাচ্ছি, দাবি করছি যে তারা কিছু একটা স্টেপ নিন, এভাবে মুখের কথায় জিনিসটা বন্ধ হবে না, তখন 46-47-এ কি হয়েছিল তা মনে করা অবশ্যই জরুরি। ঠিক ঠিক, এবং তার পাশাপাশি মনে করা অবশ্যই জরুরি যে আজকেও আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব, কিন্তু বিমল শঙ্কর বাবু আজকেও আমি একদম নাম ধরে বলছি, সিপিআইএম এর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যিনি প্রধান মোহাম্মদ সেলিম, তিনি আজ বাংলাদেশের ইউনূস সরকারের যে ভাষা সেই ভাষায় কথা বলেছেন বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করবার জন্য এবং উত্তেজনা তৈরি করার জন্য বাংলার মিডিয়া এবং অবশ্যই রিপাবলিক বাংলার নাম না করে তিনি কটাক্ষ করেছেন তারা নাকি দায়ী। মোহাম্মদ সেলিমকে আমি একবারও শুনিনি বা দেখিনি এই হিন্দুরা যে মরছে, হিন্দুদের যে মন্দির ভাঙা হচ্ছে তা নিয়ে একটাও কলকাতা শহরে মিছিল করতে, বা মোহাম্মদ সেলিমকে আমি দেখিনি যে ভয়টা বাংলার মানুষ বারবার পাচ্ছে গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করার যে ভয়ঙ্কর চক্রান্ত, যেটা খাগড়াগড়েও হওয়ার চেষ্টা হয়েছিল। আমি একবার দেখানোর চেষ্টা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।